বাহ, কি সুন্দর সকাল! আজকে মন বলছে নিশ্চয়ই ভালো কিছু হবে। কি হলো মনি, মুখটা অমন কালো কেন? ঘরে একদমই বাজার নেই, শুধু চাল আর আলু আছে। আমরা তো না হই না খেয়ে থাকতে পারি, কিন্তু ছেলে মেয়েগুলো ওরা তো আর পারবে না। চিন্তা করো না মনি, আজ সব ঠিকঠাক হবে, তুমি দেখো। এবার আমার ইলিশ বিক্রি কেউ ঠেকাতে পারবে না। সবগুলো ইলিশ বিক্রি করে তবে আজ বাড়িতে ফিরবো। তুমি তো প্রতিদিন সকালে এমন আশা নিয়েই বের হও, কিন্তু তা তো নিরাশায় পরিণত হয়। গত কয়েকদিন ধরেই তো ইলিশে একটা না একটা সমস্যাই পাওয়া যাচ্ছে। তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু দেখি না, আজ হয়তো ভালো কিছু হতে পারে। আমিও তো আশাই করি, কিন্তু গত কয়েকদিন যা গেল, পচা ইলিশ, মাছের বরফ চুরি। একবার তো শুধু 13 কলটাই এলো, কিন্তু কোনো ইলিশ নেই। কত টাকার যে ক্ষতি হয়েছে তোমার। ব্যবসা করতে গেলে একটু আধটু ক্ষতি তো হয়ই। সে ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে কেউ শত্রুতা করেই এসব করছে। কথাটা ভুল বলনি, আমারও তাই মনে হয়। আমি বলি কি, ইলিশগুলোর ভালো পাহারা দেবার ব্যবস্থা করা উচিত। তোমার বিশ্বস্ত কাউকে দিয়ে পাহারার ব্যবস্থা করো, সেটাই ভালো হবে। পাহারা? এবার ইলিশ একেবারে খাঁটি পাহারার ব্যবস্থা করেছি গো। আমি নিজে নদী থেকে বাড়ি নিয়ে এসেছি, অন্য কারো হাতে দেইনি। এবার শুধু বাজারে নেব আর বিক্রি করব। ভালো কিছু হলে তো ভালোই হয়। এক কাজ করো, ঘরে তো এখন বাজার নেই, আমারও আসতে দেরি হবে। একটা ইলিশ মাছ নিয়ে ছেলে মেয়েদের রেঁধে দাও, ওদের পছন্দের তো সর্ষে ইলিশ, কি বলো? বেশ তো, তাহলে তাই করি। এসো আমার সাথে, ঝাঁকা থেকে ইলিশ দিয়ে দিচ্ছি। এ কি? এ কি অবস্থা! কে এমন করেছে? প্রতিটা ইলিশের মাথা কে এভাবে কেটে দিয়েছে? কি অদ্ভুত ব্যাপার! এমন কাজ কি করবে? এবার তো আমার খুব ভয় করছে। ভূত প্রেত নয় তো? নিজেই বললে কেউ শত্রুতা করে করেছে, আবার বলছো ভূত প্রেতের কাজ। এত ভূত প্রেতে কেন বিশ্বাস করো বলো তো? এ কোনো মানুষের কাজই হবে? কিন্তু এভাবে কতদিন? কিছু একটা না করলে তো আমাদেরই ক্ষতি হতে থাকবে। আমি মনে হয় বুঝতে পারছি কে এমন করেছে, তবে আমাকে দমাতে পারবে না। আমি তাকে দেখিয়েই ছাড়বো। কোথায় যাচ্ছ? ইলিশের মাথা কেটে নিয়েছে তো কি হয়েছে, এই ইলিশই আমি বিক্রি করে দেখিয়ে দেব। আসুন আসুন, নিয়ে যান সেরা ইলিশ, নদী থেকে সদ্য ধরা, চকচকে চকচকে রূপলি ইলিশ। এই ইলিশের রূপ যেমন, স্বাদও তেমন। নিয়ে যান নিয়ে যান। এই যে ভাই, নিয়ে যান নিয়ে যান সেরা ইলিশ। এমন স্বাদের ইলিশ মাছ আর কোথাও পাবেন না, আর কেউ বিক্রিও করবেন না। হ্যাঁ, এই মাছ তো পচা। তুমি আর ভালো জিনিস দিলা না দোমালি। ভালো না মানে? এত ভালো ইলিশ আর কেউ বিক্রি করবে? আমি ছাড়া আর কে আছে এই বাজারে? বিক্রি করবো না মানে? এই যে ইলিশ নিলাম। ইলিশ নিয়েছেন? কার কাছ থেকে নিয়েছেন? গফুরের কাছ থেকে নিলাম। কি এক বুদ্ধি বাইর করছে গফুর! বাহ, যার যতটুকু দরকার ততটুকুই মাছ নাও। বাহ! মানে
গফুর মাছ বিক্রি করছে? কিভাবে? ওই যে দেহ ওইভাবে। গফুর ইলিশ টুকরো টুকরো করে বিক্রি করছে। হ, কি বুদ্ধি দেখছ। তবে ইলিশের মাথা পাই নাই, এইটাই যা কষ্ট। জায়গা অল্প টাকায় ভালো মাছ তো পাইছি। এত কিছু করার পরেও গফুর মাছ বিক্রি করতে চলে এসেছে। না না, এবার অন্য ব্যবস্থা করতে হবে। মাছগুলোর ক্ষতি করে যখন কাজ হয়নি, এবার অন্য রাস্তা বের করতে হবে। আসুন, নিয়ে যান, নিয়ে যান, সেরা মাছ নিয়ে যান। আসুন আসুন। আজম ভাই, দেহি তো ভালো ইলিশ দেখাও তো দেহি। এই যে দেখুন, এটা 1 কিলোর বেশি হবে। 800 টাকা, 800 টাকা। 800 টাকা? এ তো অনেক। এই যে দেখুন না, মেপে দিচ্ছি। এই যে দেখুন, 1 কেজি 250 গ্রাম। নিন নিন, 800 টাকা দিন। আচ্ছা দেন। আজকে গফুর না সাথে তোমার কাছ থেকে ইলিশ নিলাম, কি আর করা। গফুরের ইলিশ? গফুরের ইলিশ কোনো ইলিশ হলো নাকি? বাজে জিনিসও সস্তায় বিক্রি করে। আমার ইলিশ হলো সেরা ইলিশ। তোমাগর ইলিশ বিক্রেতাগর রেশারেশি আর ভালো লাগে না, এইটা আর গেল না। বেটা মাছটা কিনে নিয়ে গেল, আসলে 900 গ্রামও নেই। পাল্লার নিচে বাটখারা লাগিয়ে রেখেছি। আসল খেল সেই দেখবে, ইলিশের ওজন বাড়িয়ে দেবে। খুব গফুরের ইলিশ খাও সবাই, তাই না? খাওয়াচ্ছি, দাঁড়াও দাঁড়াও, খাওয়াচ্ছি। আজ আবার মাছের সংখ্যায় কম দিয়েছে। ঠিক আছে, আমি এগুলোই বিক্রি করব। নিয়ে যান ভাই, নিয়ে যান, নিয়ে যান। এই যে ইলিশ, এই যে ইলিশ, 1 কেজি 300 টাকা। নিয়ে যান, নিয়ে যান। মান ভালো, তাজা ইলিশ, একদম তাজা ইলিশ। এই গফুর, তুমি আবার বাজারে এসেছো? তোমার এই পচা মাছ কে কিনবে? তুমি দেখো, তুমি আর ইলিশ বিক্রি করতেই পারবে না। দেখো তুমি বসে বসে, আমার মাছই সেরা মাছ। ভাই সাহেবেরা, ওটা কেউ নেবেন না। ভাই সাহেবেরা, আমার কাছ থেকে নিন, সেরা মাছ। আজম ভাই, আমি তোমার মতো লোভী ইলিশ বিক্রেতা না। আমি সৎ ব্যবসা করি, তোমার মতো লোভ করি না আমি। লোভ? এটা লোভ না, এটা হলো ব্যবসা, বুঝলি? এসব এসব তুমি বুঝবে না। এসব না বুঝলেও তোমার চক্রান্ত কিন্তু আমি ঠিকই বুঝে ফেলেছি। তবে তুমি আমাকে দমাতে পারবে না। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে। এই যে, তুমি এইখানে ইলিশ বিক্রি করতে পারবা না, বুঝলা? এটা আরেকজনের দোকান। মানে কি বলছেন আপনি? এই জায়গা তো আমার জন্য বরাদ্দ করা, বাজারের কর্তাবাবু আমাকে দিয়েছেন। এই জায়গা অন্য লোকের লাইগা বরাদ্দ হইয়া গেছে। এই যে দেখো কাগজ, এইখান থেকে এক একটা পড়ো। এ কি, এ জায়গা আজম ভাইয়ের জন্য বরাদ্দ? এ বেশি টাকা দিব।
আর যে বেশি টাকা দিব সেই জায়গা পাবো, বুঝলা? ভালোই ভালোই কাইটা পড়ো। আজম ভাই, তুমি কাজটা একদম ঠিক করছো না। আমি কিন্তু মোড়লের কাছে যাব। যাও যাও, দেখবো দেখবো আমি তুমি কি করতে পারো। যাও যাও। আজ থেকে বাজার গফুর মুক্ত। এইবার এই বাজারে আমার ইলিশই একচেটিয়ে রাজত্ব করবে। ইলিশ বিক্রি করব আর বেশি বেশি লাভ করব, যেভাবেই হোক। ভাই, এইখানে নাকি গফুর নামের একজন ইলিশ বিক্রেতা আছে, কম দামে ইলিশ বিক্রি করে। উনি কোথায় বসে? কম দাম? ইলিশের আবার কম দাম হয় নাকি? না 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 না, এখানে এমন কেউ নেই। আমি একমাত্র ইলিশ বিক্রেতা এখানে। ভাই, আমার মেয়েটা খুব শখ করেছে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবে। আমাকে একটা ছোট মাছ দিন, 200 টাকা আছে আমার কাছে। 200 টাকা? মাত্র 200 টাকা ইলিশ খুঁজছো? এটা আছে আমার কাছে, একদম ছোট মাছ, 205 টাকা লাগবে। দয়া করে যদি 5টা টাকা কম নিতেন। 5 টাকা কম? না 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 না, আমি লোকসান করব না। যাও যাও যাও, অন্য মাছ দেখো। ভাই, মাত্র 5টা টাকাই তো কম নিতে বলেছি। আমার মেয়েটা শখ করেছে, একটু ইলিশের ঝোলের জন্য কান্না করছে। দয়া করুন ভাই, দয়া করুন। দয়া? যাও যাও যাও, আমি আমি দয়া খুলে বসিনি। ব্যবসায় কোনো দয়া নেই। যাও 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 এখান থেকে। গরিব লোকের শখ তো এমনই হয়, টাকা নেই আবার ইলিশ মাছ খেতে এসেছে, যত সব। মোড়ল সাহেব, বিচার বসিয়েছেন, খুব ভালো কথা, তবে একটু জলদি করতে হবে। আমার অনেক কাজ ফেলে এসেছি আমি। আজম আলী, তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। মাছের কম ওজন, মানহীন মাছ, দাম অতিরিক্ত বেশি। তোমার কি কিছু বলার আছে? মোড়ল সাহেব, আমি ব্যবসা করতে বসেছি, একটু এদিক সেদিক তো হতেই পারে নাকি? তুমি নাকি টাকা দিয়ে গফুরের ব্যবসা বন্ধ করেছ, এ ব্যাপারে তুমি কি বলবে? হ্যাঁ মোড়ল সাহেব, আজম আলী আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। আমার বিরুদ্ধে অভিযোগ? বেশ তো, আমি যে ক্ষতি করেছি তার প্রমাণ কোথায়? আমি তো সৎ ব্যবসায়ী। হ্যাঁ তাই তো, কোনো প্রমাণ তো নেই। ঠিক আছে, অভিযোগ খারিজ। যাও যাও যাও, সবাই চলে যাও। মানে এসব কি? এ কেমন বিচার? শোনো গফুর, তুমি প্রমাণ নিয়ে এসো, আমি আজমের শাস্তির ব্যবস্থা করব। আর কোনো কথা আছে তোমার? আমি এই প্রহসনের বিচার মানি না। সৃষ্টিকর্তা সব দেখছেন, তিনি এই বিচার করবেন, তিনি সব বিচার করবেন। বাহ মোড়ল সাহেব, বাহ, আপনার বিচারের তুলনা হয় না। এই নিন, এই নিন। এমন পরিমাণে টাকা নিয়মিত পেলে বিচার তো সব সময় তোমার পক্ষেই যাবে আজম, তোমার পক্ষেই যাবে। আমি কি আপত্তি করেছি মোড়ল সাহেব? রানু, আই রানু,
আমার জন্য পান নিয়ে এসো, জলদি নিয়ে এসো। কি হলো? পান ফেললে কেন? পানের মধ্যে এক গাদা ধুলোবালি। কি পান বানিয়ে এনেছো? দেখে আনতে পারোনি? কি অদ্ভুত, আমি তো ভালো মতোই পান বানিয়েছি। কে 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 ওখানে? কে? ওটা কি? ওটা কি ঢিল ছোড়ার আওয়াজ? না, ওটা তাল ছোড়ার আওয়াজ। কথা না বলে বাইরে গিয়ে দেখো কে এমন করছে। ওরে বাবারে বাবা, আমি যাবো বাইরে? কি বলছো কি এসব? বাবারে, জানটা খোয়াবো নাকি? ছি 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 ছি, খাবারে এমন ময়লা! এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, এ কি অবস্থা! পুরো বিছানা ভেজা। আমি কোথায় ঘুমাবো? এসব কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? রানু, এই রানু, আমার গামছাটা নিয়ে আসো তো। এ কি, তুমি আবার কোথায় যাচ্ছ? আমি আমি এ ভূতের বাড়িতে আর থাকবো না। মানে কি? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার লোভের ফল, পাপের ফল আমি ভুগবো কেন? তোমার এসব কাণ্ড কীর্তির জন্যই বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। এখানে থাকলে আমিও তোমার সাথে মরবো। আমি আমি গেলাম, আমি গেলাম আমার বাপের বাড়ি। যাও যাও, এই ইলিশ বিক্রির টাকাতেই শান শৌকতে চলছো, বুঝছো? আর এটা এখন লোভের টাকা হয়ে গেল। যাও যাও, কোন চুলোয় যাবে? যাও, যত সব। কি ব্যাপার, ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? এ কি, ইলিশ মাছগুলো কোথায় গেল? না, ব্যাপারটা ক্রমশই ভয়াবহ হয়ে যাচ্ছে। এবার তো কিছু একটা করতেই হয়। হুম বং বং ভূতেশ্বরী। এ ভূত কোনো সাধারণ ভূত নয়। এর ইচ্ছে পূরণ করো। প্রতি পূর্ণিমায় নদী তীরে এক ঝাঁকি সেরা ইলিশ ভেট দাও। সেরা ইলিশ ভেট চাই এই ভূত? কিন্তু কেন? তুমি ইলিশ বিক্রেতা, আর ভূতেরা ইলিশ বেজায় পছন্দ করে। এক চেটিয়ে ইলিশ বিক্রি করছো, আর তেনাদের খুশি করবে না? তা কি করে হয় বলো তো? বেশ, যদি সবকিছু ঠিক হয় তাহলে তাই করব। না, ভূত প্রেতকে ইলিশের ভেট দিয়ে ব্যবসার জমছে না। তবে এবার থেকে ইলিশের দাম আরো বাড়িয়ে দেব। এই বাজারে আমি ইলিশ একাই বিক্রি করি, লোকে বেশি দামে না নিয়ে যাবে কোথায়? আসুন আসুন, ইলিশ নিয়ে যান, তাজা তাজা সেরা ইলিশ নিয়ে যান, নিয়ে যান।
তোমার কাছ থেকে আর ইলিশ কিনবো না, এখন অনেক সস্তা ইলিশ মাছ পাইতাছি। সস্তা ইলিশ? কে দিচ্ছে, কারা দিচ্ছে? তা তো জানি না বাপু, আজ সকালে দরজা খুলেই দেখলাম ঘরের দাওয়ায় একটা ইলিশ পইরা আছে, যেমন তাজা তেমন সুন্দর। হ্যাঁ, তাই নাকি? হ হ, এমন ইলিশ নাহি এখন সবাই পাইতাছে। যাই, সৃষ্টিকর্তা হয়তো আমাদের ওপর করুণা করছে। এইভাবে ইলিশের ভেট কতদিন দিতে হবে কে জানে। ব্যবসার তো আরো অবনতি হলো, কি জ্বালায় পড়লাম। মাছ না দিলেও তো আবার ভূতের ভয়। ধরেছি ভূতের বাচ্চা তোকে। তুই আসলে কে আজকে সেটা বের করব। তুই আমার মাছ লোকদের বিলিয়ে দিচ্ছিস, তাই না? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোথায়, কোথায় আমি? চাচা, আপনার জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে চাচা? হ্যাঁ, আমি আলী, যাকে আপনি 5 টাকার জন্য মাছ দেননি। তোমরা আমাকে বাঁচিয়েছো। বাবা, চাচাকে একজন ভালো কবিরাজ দেখানো দরকার। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, একজন কবিরাজ দেখালে ভালো হয়। তোমার কাছে তো টাকা নেই বাবা, আমি জানি। বাবা, এটা বিক্রি করে চাচার চিকিৎসা করাও। কি বলছিস মা? তুই ইলিশের ঝোল খেতে কত ভালোবাসিস। ইলিশের ঝোলের চাইতেও চাচার সুস্থতার মূল্য অনেক বেশি। তুমি চাও তো বাবা, এটা বিক্রির টাকা দিয়ে একজন কবিরাজ নিয়ে এসো। আরে, এই মাছ তো আমারই আরদের মাছ। কালই তো ভূতের ভেটে, কিন্তু তুমি কোথায় পেলে? আমাকে তো গফুর নামের এক লোক দিয়েছে। গফুর? হ্যাঁ, সেই তো দিল। আমার মেয়েটা ইলিশের ঝোল খুব ভালোবাসে, তাই দিয়ে গেছে। তবে সমস্যা নেই, এই মাছটা বিক্রি করে ভালোই দাম পাওয়া যাবে। আমি মাছটা বিক্রি করে আপনার জন্য একজন কবিরাজ নিয়ে আসব। রুনুমা, চাচার দিকে খেয়াল রাখিস, কেমন? আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। রুনুমা, এই মাছটা তুমি খাও। কিন্তু কোনো কিন্তু নেই। তোমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। লোভ ত্যাগ করে সে তার প্রিয় জিনিস আমার জন্য বিক্রি করতে চেয়েছিল। এটুকুনি মেয়ে লোভ ত্যাগ করতে পারলে আমি কেন পারবো না? আলী, এরপর থেকে রুনু যখনই ইলিশ মাছ খেতে চাইবে আমার কাছ থেকে নিয়ে আসবে, কেমন? আপনি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি এবার তাহলে আসি, আমার অনেক কাজ বাকি। গফুর, গফুর, বাড়িতে আছো নাকি? গফুর। আরে আজম ভাই, আজম ভাই, আপনি আপনি ঠিক আছেন? আমার যে কি ভালো লাগছে ভাই। হ্যাঁ, আমি একদম ঠিক আছি। গফুর,
তুমি আমায় ক্ষমা করো। আমি লোভী ছিলাম। তোমাদের সবার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি আবার নতুন করে সৎভাবে ব্যবসা শুরু করব। আমি আর লোভী ইলিশ বিক্রেতা হতে চাই না, আর না। আপনিও আমাকে ক্ষমা করে দিন আজম ভাই। ভূতের নাটকের পরিকল্পনা আসলে আমারই ছিল। গ্রামবাসীরা আর সেই ওঝা সবাই মিলে আমাকে সাহায্য করেছে। আপনার কাছ থেকে ইলিশ নিয়ে আমি সবাইকে বিলিয়ে দিতাম, কিন্তু আপনি কাল ধাক্কা খেয়ে এভাবে নদীতে পড়ে যাবেন সেটা আমি বুঝতে পারিনি। আপনাকে আমরা মা, ও মা, রাজুদের বাড়ি থেকে দেখো কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এটা কিসের ঘ্রাণ গো মা? রাজুদের বাড়িতে মনে হয় মাংস রান্না করছে। এটা মাংসেরই ঘ্রাণ রে রানী। বাবা, ও বাবা, আমারও মাংস খেতে খুব মন চাইছে। মাংস? মারে, মাংসের তো অনেক দাম। এত টাকা আমি কোথায় পাবো রে মা? বাবা, অল্প একটু মাংস আনলেও হবে। আমাদেরও একটুখানি কিনে আনো না বাবা। একবার আনো, আর কখনো বলবো না। অমন জেদ করে না রানী। তোর বাবার কাছে টাকা থাকলে তো অত জেদ করতে হয় না তোর। বাবা এমনিতেই নিয়ে আসতো। আর নিজের ঘরে যেটা নেই সেটা খাওয়ার জেদও করতে নেই। আমি জানি না মা, মাংস আমাদের ঘরে নেই, কিন্তু পাশের বাড়ি থেকে ঘ্রাণ আসছে। ওই গন্ধে আমার খেতে ইচ্ছে করছে গো মা। আহা লতা, চুপ করো। ও তো ঠিক কথাই বলেছে। আমি তো ওকে কখনো ভালো মন্দ খাওয়াতে পারি না। বাবা, ছোট একটা টুকরো মাংস এনে দিতে পারবে না বাবা? একবারই আনো না, আর কখনো বায়না করবো না, আর কখনো মাংস কিনতেও বলবো না বাবা। কাঁদিস না রে মা। আমি তো অপদার্থ বাবা, তোকে একটু মাংসও খাওয়াতে পারি না। দেখি রে মা, চেষ্টা করে দেখি যদি একটু মাংসের জোগাড় করতে পারি। বাবা, তুমি সত্যি বলছো? তুমি সত্যি মাংস আনবে? মারে, কথা দিতে পারবো না, তবে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভালো বাবা। হাবু চিন্তিত ভরা মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাজারে সে একটা কাঠের গোলায় কাজ করে। দুপুর পর্যন্ত কাজ করে বসে থাকলো বিকেল হওয়ার অপেক্ষায়। বিকেলের শেষ বিক্রিতে একটু কম দামে মাংস পাওয়া যাবে তাই। দিনুদা, আমাকে একটু মাংস দাও তো। হাবু, আমি কিন্তু বাকিতে মাংস বিক্রি করি না, আগে থেকে বলে দিলাম। পরে টাকা নিয়ে ঝামেলা করলে কিন্তু হবে না। আরে না না, বাকিতে নেব না। এই নাও, আমার কাছে 200 টাকা আছে। 200 টাকার মাংস দাও। ও আচ্ছা, টাকা আছে তাহলে। মাংসের যে দাম, কম টাকায় এখন আর মাংস হয় না রে। আচ্ছা, এই নে তোর মাংস। আচ্ছা দিনুদা, আমি আসি তাহলে। হাবু কিছুটা গরুর মাংস কিনে খুশি মনে বাড়ি ফিরে এলো। রানী, মারে, কোথায় তুই? এই দেখ মা, আমি মাংস কিনে এনেছি। রানীর মা, ও রানীর মা। বাবা, তুমি সত্যি মাংস কিনে এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ মাংস। ইয়ে, কি মজা! বাবা আজ মাংস এনেছি। ও মা, মা দেখো না, বাবা আমাদের জন্য মাংস কিনে এনেছি। কি মজা, কি মজা! আজ আমরাও মাংস দিয়ে ভাত খাবো। ওগো, মাংস কেনার মতো টাকা কোথায় পেলে? অনেক কষ্ট করে জোগাড় করেছি গো রানীর মা। মহাজন তো আজ টাকা দেবেই না।
হাতে পায়ে ধরে 200 টাকা নিয়েছি। মেয়েটা কেমন করে বলছিল বলো তো, কষ্ট করে হলেও মাংস না এনে দিয়ে তো আর পারি না। মাংস তো আনলে, কিন্তু রান্নাটি করব কিভাবে বলো তো? একটা কড়াই, তাও আবার কাল ফুটো হয়ে গেছে। বিপদ যখন আসে না, তখন চারদিক থেকেই আসে। আজকের দিনটা কোনো রকম পার করো গো রানীর মা। দেখি কাল কড়াইটা হাটে নিয়ে কামারের কাছ থেকে পটি দিয়ে আনবো। আমি পুকুরে জল আনতে যাচ্ছি, জল নিয়ে এসে দেখবো কোনো উপায় মেলে কিনা। আচ্ছা যাও, আমি মাংসটা বরং ঘরে রেখে আসি। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আসবে কিন্তু। মাংস রান্না হলে তবেই যে আজ আমি পেট ভরে ভাত খাবো। আচ্ছা আসবো রে, তুই একটু ঝালমরিচগুলো কেটে রাখতো মা। লতা পুকুর থেকে জল নিয়ে ফেরার পথে হঠাৎ দেখে রাস্তার পাশে ঝোপের মধ্যে একটা মাটির হাঁড়ি পড়ে আছে। আরে, এখানে তো একটা হাঁড়ি পড়ে আছে, কে ফেললো এটা? ভালোই তো আছে, কোথাও তো ভাঙেনি। হাঁড়িটা না হয় আমি বাড়ি নিয়ে যাই, রান্নার কাজে লাগবে। যাক, বেশ ভালোই হলো, অভাবের সময় এই মাটির হাঁড়িটাও বেশ কাজে লাগবে। কই গো রানীর বাবা, এই দেখো মাংস রান্নার জন্যে হাঁড়ির ব্যবস্থা হয়ে গেছে গো। ও মা, মাটির হাঁড়ি? গিন্নি, এই হাঁড়িটা তুমি কোথায় পেলে? ওই তো রাস্তার পাশে ঝোপের মধ্যেই পড়েছিল, তাই নিয়ে এলাম। হাঁড়িটা নিয়ে এসে ভালোই করেছো। যাক, একটা ব্যবস্থা ঠিক হয়ে গেল। নাও গিন্নি, তাহলে হাঁড়িটা ভালো করে মুছে ধুয়ে মাংসটা রান্না শুরু করো দেখিনি। হ্যাঁ গো হ্যাঁ, এক্ষুনি রান্না বসাবো। উপরওয়ালা আমাদের নিরাশ করে না গো, ঠিক একটা ব্যবস্থা করে দেয়। এরপর লতা হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না বসালো। লতা যখন মাংসটা কষাচ্ছিল, আস্তে আস্তে মাটির হাঁড়িতে রান্নার মাংসের সুঘ্রাণ সারা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। মাংসের এত সুন্দর সুঘ্রাণে গ্রামের মানুষ পাগলের মতো সেই ঘ্রাণ শুকতে শুকতে নিজেদের ঘর বাড়ি ছেড়ে হাবুদের বাড়ি চলে আসতে শুরু করে। আরে বাহ, কার বাড়ি থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে রে? এই ঘ্রাণে তো ঘরে থাকাই দায়। ওখানে গেলে আর হবে না, এই পাগল করা সুঘ্রাণের কাছে যেতেই হবে। দেখো দেখো দিদি, এই ঘ্রাণে আমার জিভে জল চলে এসেছে। হ্যাঁ গো হ্যাঁ, মনে হচ্ছে ওখানে না যাওয়া পর্যন্ত মনটা ঠান্ডা হবে না। নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছি না। আহ মা, আমাদের মাংসে এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। এমন ঘ্রাণ তো কারুর বাড়ি থেকে আসে না। হ্যাঁ গো রানীর মা, মনে হচ্ছে মাটির হাঁড়িতে মাংস রান্না করে মাংসের স্বাদ 1000 গুণ বাড়িয়ে দিয়েছো তুমি। হ্যাঁ গো, মাংসে তো তেমন কিছুই দিইনি, কিন্তু এত সুন্দর ঘ্রাণ যে কি করে বেরোচ্ছে তা কি জানে। বাবা, ও বাবা, দেখো আমাদের বাড়ির সামনে কত মানুষ। ও মা, তাই তো। গিন্নি, মনে হচ্ছে তোমার মাংসের ঘ্রাণ শুকতে শুকতে সবাই চলে এসেছে। এখান থেকেই তো ঘ্রাণটা আসছে। কই গো রানীর মা, কত কেজি মাংস রান্না করেছো গো?
মাংসের ঘ্রাণে বাড়ি থাকাই তো কষ্ট। এই মন মাতানো মাংসের ঘ্রাণের স্বাদ যে আজ নিতেই হবে। বাড়িতে তো আমার বউ মাংস রান্না করে, কই এমন ঘ্রাণ তো বের হয় না। হ্যাঁ হ্যাঁ, এরা এরা আমাদের আমাদের পাগল পাগল করে করে দিয়েছে দিয়েছে মাংসের মাংসের গন্ধে। গন্ধে। আজ এদের আজ বাড়ি এদের থেকে বাড়ি মাংস থেকে খেয়েই মাংস যাবো। খেয়েই যাবো। ওগো, এবার কি হবে গো? এতগুলো মানুষ আর মাংস তো মাত্র সামান্য, এবার কি করব? হাবু, এই হাবু, তোরা কি রান্না করেছিস রে? যার সুঘ্রাণে আমরা টিকতেই পারিনি। সবাই তোদের মাংস খেতে চলে এসেছি, তাড়াতাড়ি আমাদের খেতে দে। ওগো, এরা তো সবাই মাংস খেতে চাইছে, এখন এখন কি করব? মা, ঘ্রাণ শুকে কি পরিমাণ খেতে ইচ্ছে করে সেটা আমি ভালোই জানি। সবাই তোমার রান্নার সুঘ্রাণ শুকে ছুটে এসেছি, সবাইকে একটা করে মাংস খেতে দাও। মারে, সবাইকে দিলে তো কিছুই থাকবে না রে। শেষে মাংস আর আমাদের কপালেই জুটবে না, তখন আমাদের না খেয়ে থাকতে হবে রে। যা আছে সবাইকে একটা করে দাও না বাবা, আমরা না হয় ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তোর বাবা এত কষ্ট করে মাংস কিনে আনলো, আর সবাইকে দিয়ে দিবি? নিজে একটু মুখেও দিবি না? থাক না মা, আজ না হয় অন্যকে খাইয়ে নিজের পেট ভরাবো। নিজের খাবার থেকে মানুষকে খাওয়ানোটা যেন আরো বেশি আনন্দের। আমার পাগলি একটা মেয়ে। এরপর হাবু কাপা হাতে হাড়ি থেকে মাংস দিতে শুরু করলো। একে একে সবাইকে মাংস দেওয়া হয়ে গেল, কিন্তু হাড়ি থেকে যত মাংস দিচ্ছে তত যেন হাড়িতে মাংসে ভরে যাচ্ছিল। ও মা, হাড়ি তো খালি হচ্ছে না, দেখো এখনো হাড়ি মাংসে ভর্তি আছে। হুমা, তাই তো, সবাইকে এত মাংস দিলাম, হাড়ি তো দেখেই মনে হচ্ছে না কাউকে এখনো মাংস দিয়েছি। এতটুকু মাংস এতগুলো মানুষকে কি করে দিলাম, তবু কি করে শেষ হলো না, আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। হাবু, জীবনে অনেক মাংস খেয়েছি, কিন্তু তোর বাড়ির মতো এমন স্বাদের মাংস আমি জীবনেও খাইনি। এমন স্বাদ যেন মুখে লেগে আছে, এই স্বাদ কখনো ভোলার নয় রে। হ্যাঁ রে রানীর মা, আরেকদিন তোর হাতের মাংস রান্না খেতে আসবো, আর কিভাবে রান্না করিস সেটাও দেখে যাব। গিন্নি, মাংস তো সব শেষ, তাই না? না বাবা না, দেখো মাংস তো হাড়িতে ভরাই রয়েছে। হাড়ি ভরাই আছে মানে? এত মানুষকে মাংস দিলাম, তারপরেও হাড়ি ভরা মাংস আছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? আরে না, রানীর মাথা ঠিকই আছে। তুমি যে মাংস এনেছিলে তাতে কি এত মানুষের খাওয়া হতো? না, তা তো হতো না। সত্যি তো, এটা তো আগে খেয়াল করিনি, কিন্তু এটা হলো কি করে? মা হাড়ি থেকে যতই মাংস কাটছে, হাড়ি যেন মাংসে ততই ভরে যাচ্ছে। এ কি কাণ্ড! তার মানে এটা কি, এই হাড়ি কি তবে জাদুর হাড়ি? ওগো, আমারও তো তাই মনে হচ্ছে, না হলে মাংসে এত স্বাদও বা কি করে হবে? আর মানুষ মাংসের সুঘ্রাণে পাগলের মতো ছুটেও বা আসে কেমন করে? আর হাড়ির মাংস শেষও হবে না কেন? গিন্নি, সবকিছু পরে ভাবা যাবে, চলো আগে আমরা পেট ভরে মাংস খেয়ে নেই। মা চলো, আমারও মাংস খাওয়ার জন্য জিভে জল চলে আসছে। নাও, এবার তোমরা খেয়ে নাও দেখি। আহ মা, কি যে স্বাদ, না খেলে বোঝানো যাবে না। খা মা, যত পারিস খা, মাংস ফুরানোর ভয় নেই। গিন্নি, আজ পেট ভরে মাংস খাও।
ধীরে ধীরে হাবুর বউয়ের হাতের এত স্বাদের মাংস রান্নার খবর আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। কিছু কিছু মানুষ মাংস কিনে তাদের বাড়ি চলে আসতে লাগলো হাবুর বউকে দিয়ে রান্না করাবে বলে। হাবু ভাই, তোমার মাংসের গল্প শুনে আর ঘরে থাকতে পারলাম না, তাই চলে এলাম। এই দেখো, কাঁচা মাংস এনেছি, আমাকে রান্না করে খেতে দাও। আরে কালুদা যে, কাঁচা মাংস আনার কি দরকার ছিল? রান্না করা মাংস আছে গো। কালুদা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। গিন্নি, আবার তো লোক আসতে শুরু করেছে মাংস খেতে। ওগো, সবাই তো খেতে চাচ্ছে। আমরা যদি বাড়ির পাশে একটা হোটেল চালু করি তাহলে কেমন হয় বলো তো? রান্না করা মাংস বিক্রি করব। হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছ। বিক্রি করলে তো ভালোই হয়, কিছু রোজগারও হবে। কিন্তু হাড়িটা যদি হঠাৎ করে আর মাংস না দেয়? ওগো, পরের চিন্তা পরে করব। এখন সবাইকে বলে দাও আমরা মাংস বিক্রি করব। এ কদিন তো সবাইকে ফ্রিতে মাংস খাইয়েছি, আজ কিন্তু মাংস বিক্রি করব গো কালুদা। তোমরা সবাই শুনলে তো, মাংস খেতে হলে আজ থেকে টাকা দিয়ে খেতে হবে। আরে, তোর মাংসের যে গল্প শুনেছি তাতে টাকা দিয়েও খাবো রে। এমনি এমনি কি আর মাংস কিনে এনেছি রে? নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওগো, আজকের মাংসের গন্ধ কেমন যেন, একদম ভালো লাগছে না। মাংসের তো কোনো সুঘ্রাণই বের হচ্ছে না। হায় হায় গিন্নি, কি বলো? এই এক হাঁড়ি মাংস নষ্ট হয়ে গেছে। বাইরে মানুষ বসে আছে, এখন কি করব এখন? হ্যাঁ গো, আগুনে দিয়ে আবার গরম করে দেখবো কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, তাই করে দেখো কি হয়। লতা মাংসের হাঁড়িটা আগুনে বসাতেই কিছুক্ষণ পর হাঁড়ি থেকে সুঘ্রাণ বেরোতে লাগলো। ওরে বাবা রে বাবা, আবার ঠিক হয়ে গেল। আগুন দিলেই তো মাংস থেকে আবার সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। তার মানে প্রতিদিন এই হাঁড়িতে থাকা মাংস জাল দিতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে। হ্যাঁ গো, তাই তো দেখছি। এই হাঁড়ি যে জ্যান্ত রূপকথা হাঁড়ি গো। কি মজা, কি মজা! এই হাড়ি যতদিন থাকবে ততদিন আমাদের বাড়ি থেকে মাংস আর কখনো ফুরবে না, তাই না বলো বাবা? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। গিন্নি, এবার মাংস বারো, সবাইকে খেতে দিয়ে আসি। হাবু, তোর মাংস কি দিয়ে রান্না করেছিস রে? এমন মাংস তো জীবনে কখনো খাইনি। দে দেখিনি, আরো কটুকরো দে দে। সেদিন বাড়িতে মানুষ খাইয়ে হাবু বেশ কিছু টাকা রোজগার করলো। সেই টাকা দিয়ে তারা বাজার করে ছোট্ট একটা হোটেল ভাড়া নিল। তাদের মাংসের ব্যবসাটাও বেশ জমজমাট হয়ে উঠল। রানীর মা, দেখো কতগুলো টাকা। আজ আমাদের হাতে অনেকগুলো টাকা। এতগুলো টাকা আমরা কোনোদিনও একসাথে দেখিনি গো। হ্যাঁ গো হ্যাঁ, সবকিছু ওই মাটির হাড়ির জন্যই সম্ভব হয়েছে। মা, তুমি এই জাদুর হাড়িটা কোথায় পেয়েছিলে? এটা তোমাকে কে দিয়েছিল মা?
কেউ দেয়নি রে রানী, এটা আমি পুকুর পাড়ে পেয়েছিলাম। ওগো, হাড়ির পাশে কি কি আর কিছু ছিল? কি জানি, আমার তো মনে পড়ছে না। একটু মনে করে দেখোই না, এই হাড়িটা কার বা কোথা থেকে এসেছে সেটা তো আমাদের জানতে হবে মা। হ্যাঁ, মনে পড়েছে। হাড়ির পাশে একটা ছোট্ট পুতুল, মাথায় লাল ফিতা বাঁধা ছিল, হাতে ছোট্ট কাঠি। মা, সেটা দেখতে কেমন ছিল? মাটির, খুব পুরনো, আমি তো ফেলে দিয়েছিলাম। হঠাৎ পাশের ঘরের দরজাটা একটু কেঁপে উঠল, বেশ জোরে বাতাস বইতে থাকলো, একটা হালকা ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল। বাবা, বাবা, মা, কেউ কি এসেছে? অমন করে শব্দ হলো কেন? চল তো গিয়ে দেখি, মনে হচ্ছে কেউ এসেছে। ছোট্ট নয় তো আবার, চুরি করে আমাদের কথা শুনছে না তো আবার? ওগো, আমার না খুব ভয় করছে, আমি যাব না। আরে ভয় করলে হবে? বাবা, বাবা, ওই দেখো, আমাদের মাটির হাড়ির গায়ে কি যেন লেখা আঁকা। আরে এটা তো বাংলা লেখা আছে। কি লেখা আছে বাবা, পড়ো। লেখা আছে, ভাগ করে খেলে তার ভাঙবে না ভাগ্য, ভালোবাসা দিলে কখনো ফুরবে না হাড়ির ভাত মাংস। ওমা, এই তো মনে হয় কোনো মন্ত্রের মতো। আরে চুপ করো তো রানীর মা, নিজেও ভয় পাবে আর আমাদেরকেও ভয় দেবে। বাবা, এটা মনে হচ্ছে এই হাড়ি শুধু তাদের জন্যে যারা ভাগ করে খায়। ভাগ করে খেলে হাড়ির জাদু কাজ করে, না হলে হাড়ির জাদু কাজ করে না। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। বাবা চলো, আমরা কি ঘুমিয়ে পড়ি? না রে মা, আজ একটু এখানেই বসি, মনে হচ্ছে আজ এই হাড়িটার রহস্য জানা যাবে। আচ্ছা ঠিক আছে বাবা। কিছুক্ষণ পর তারা সেখানে চুপচাপ বসে থাকে। রাত গভীর হতে থাকে। এক সময় তারা সবাই ঘুমিয়ে পড়ে। রাতের ঘুমের মাঝে হাড়ির গা থেকে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ে। এক বৃদ্ধার ছায়া দেখা যায়, কাঁধে মাটির হাড়ি, ঠোঁটের কোণে মুচকি হাসি। এই হাড়ি আমার, আমি রেখে গিয়েছিলাম এটা। যে গরিব কিন্তু মনের দিক থেকে ধনী, সেই হোক এই হাড়ির মালিক। যে নিজের মুখের খাবার অন্যকে ঠেলে দেয়, সেই জানে ভাগ করলেই সব পারে, শেষ হয় না। তোরা খুব ভালো, সব সময় এমন ভালোই থাকিস। আরে রিনার মা, জলদি এসো, দেখো হাড়ির পাশে এই পুতুলটা ছিল নাকি, দেখো দেখো। মাগো মা, এটা আমি কি দেখেছিলাম? এইটা এইটা এখানে এলো কি করে? মা, এই পুতুলটা না তুমি ফেলে দিয়েছিলে? হ্যাঁ রে, এটা তো কাল ছিল না, এখন কোথা থেকে আসলো এটা? বাবা দেখো, পুতুলের গলায় একটা কাগজ ঝুলছে। দেখো না বাবা, কি লেখা আছে এই কাগজে? হ্যাঁ রে মা, দেখছি। কাগজে লেখা, ভালোবাসার রান্না সব সময় সেরা হয়। আগুনে রাখলে যেমন রান্না ফিরে আসে, তেমনি ভালোবাসা দিলে ভাগ্য ফিরে আসে। বাবা, তার মানে এই হাড়িটা চার সে এখানে এসেছিল আর আমাদের উপর খুশি হয়েছে। হ্যাঁ রে মা, আজ আমি বুঝেছি, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ রে।
আমরা সবাইকে খেতে দিয়েছি, এজন্যই হাড়ি তার জাদু দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। এই হাড়ি শুধু মাংস রাঁধে না, এই হাড়ি ভালোবাসাতেও বাঁধে। রানীর মা, রানী, আমরা শুধু মাংস বেচি না, ভাগও করি। কত গরিব দুঃখী মানুষদের খেতে দেই বলতো। ভাগ করলে তো হাড়ি কোনোদিনও খালি হয় না। হ্যাঁ গো, মাটির হাড়িতে রান্না করে তো আমাদের ভাগ্য ফিরিয়ে এলো। এখন আর কখনো আমাদের ঘরে অভাব আসবে না। শুধু অভাব না রানীর মা, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মনে যেন হিংসাও না আসে। তাহলে মাটির হাড়ির জাদু সব শেষ হয়ে যাবে, কিন্তু বুঝলে, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। এরপর থেকে হাবুর দিন আনন্দে কাটতে লাগলো, আর তারা তাদের মাটির হাড়ির মাংস বিক্রি করতে থাকলো। আবার মানুষকে তারা এমনিতেও খাওয়াতো। এইভাবেই তাদের দিন সুখে শান্তিতে পার হতে লাগলো। সবাই মিলে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি ভাই। না 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 না, তুমি ক্ষমা চাইছো কেন? এই ঘটনাটা আমার জীবনে না ঘটলে আমার এই পরিবর্তন হতো না। তোমাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত, বুঝলে, ধন্যবাদ দেওয়া উচিত। তাহলে চলুন এবার সৎ ব্যবসা করে সুন্দরভাবে সবার হাতে ইলিশ পৌঁছে দেই। চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এবার সব সৎভাবে হবে।